বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক সমন্বয়কদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, পদবঞ্চিতদের বিক্ষোভ হাতাহাতি। বিএনপি বর্ধিত সভাকাল নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেবেন তারেক রহমান। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান নেতাদের। আবারও গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে তুমুল হট্টগোল। গণবিরোধী বলছে ক্যাব বিদ্যুৎ খাতে রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতির অভিযোগ প্রেস সচিবের। 13 মার্চ ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টাকে চিঠি, বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। খেলাপি ঋণের পরিমাণ 3 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। ব্যাংক থেকে আমানতকারীদের টাকা পেতে কোনো সমস্যা হবে না, আশ্বস্ত করলেন গভর্নর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দুই পক্ষের হাতাহাতি ও মারামারির মধ্য দিয়ে অবশেষে আত্মপ্রকাশ করেছে ছাত্রদের নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। এদিন দল গঠনকে কেন্দ্র করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে 8 সদস্য থেকে 12 সদস্যের কমিটি প্রকাশ করে নতুন এই ছাত্র সংগঠন। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদের নতুন সংগঠনের ঘোষণা নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা। বিক্ষোভকারীদের দাবি, আন্দোলনে ব্যাপক ভূমিকা থাকলেও নতুন এই ছাত্র সংগঠনের কমিটিতে বৈষম্যের শিকার হয়েছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে বুধবার বিকাল 3টায় সাবেক সমন্বয়করা রাজনৈতিক ছাত্র সংগঠনের নাম ও কমিটি ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনের ডাক দেয়, কিন্তু বিকালে সেখানে মিছিল নিয়ে হাজির হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রামপুরে চলেছিল ভাই, আমাদের সামনে লাশ পড়েছিল, আমরা কিছু করতে পারিনি। তাহলে আমাদের রামপুরায় না কেন, কেন উত্তরায় না? আর কমিটি ঘোষণা করতে হলে নিউট্রাল পয়েন্টে ঘোষণা করেন, কেন মধুর ক্যান্টিন? হ্যাঁ, এটা বিখ্যাত জায়গা, কিন্তু কাদের জন্য? ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য। তাহলে তো এখানেই সিন্ডিকেটটা হয়ে গেল যে তারা ঢাকা ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করে। এই যে মধুর ক্যান্টিনের সামনে তারা এখন ছাত্র কমিটি ঘোষণা করতে চাচ্ছে, কেন? এই ছাত্র সংগঠন কেন? শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা তো সবকিছু করে না, এইটার সাথে তাদের সাথে আমরা কানেক্টেড হয়েছি, ন্যাশনালের, প্রাইভেটের, তারপর প্রান্তিক লেভেলের সকল ধরনের লোকেরা, সাধারণ ছাত্র জনতা মিলে এই আন্দোলনটাকে সফল করছে। এখন যদি কোনো রাজনৈতিক দল ঘোষণা করতে হয়, কোনো রাজনৈতিক কমিটি ঘোষণা করতে হয়, সেখানে সর্বস্তরের মানুষ থাকতে হবে। এর পরবর্তীতে আমাদের আন্দোলনের মূল স্পিরিটটা যেটা ছিল যে একটা আমরা নতুন বাংলাদেশ গড়বো, যেখানে বৈষম্যের কোনো ঠাঁই হবে না, জনমত ছাত্র সকলে মিলে আমরা একটা নতুন দেশ গড়বো। কিন্তু দিন শেষে এখন দেখা যাচ্ছে ঘুরে ফিরে আমরা যে আগের যে রাজনীতির যে রূপটা, আমরা ওখানে চলে যাচ্ছি। আমাদের কথা হচ্ছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে স্টেক, আমাদের এই স্টেকটা কেন আমাদেরকে দেওয়া হবে না? কেন আমাদের এখনো যে রাজনীতির প্ল্যাটফর্মটা, ওটা কেন একটা বিশেষ ভার্সিটি বা এয়া ভিত্তিক হয়ে যাবে? কেন সেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে আমরা যখনই ইয়া করতেছে মেন ভাইটাল যে জায়গাগুলোতে, ওখানে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জিনিসগুলোতে তেমন একটা রোল পাচ্ছে না। ইভেন আপনি এটাও যদি খেয়াল করেন, ম্যাক্সিমাম প্রাইভেট স্টুডেন্ট যারা আছে তারা আন্দোলনের সময় আন্দোলনে নেমেছে, রাজপথে কাজ করছে এবং তারা তাদের পুরনো জীবনে ফিরে চলে গেছে। ছাত্র সংগঠনের সাবেক সমন্বয়করা মধুর ক্যান্টিনে এসে সংবাদ সম্মেলন করতে গেলে বিক্ষোভকারীদের বাধার মুখে বারবার ঘোষণার প্রস্তুতি পণ্ড হয়। এই সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি হতেও দেখা যায়। বাধার মধ্যেই তড়িঘড়ি করে নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণা করা হয়। নতুন ছাত্র সংগঠনের নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আব্দুল কাদের। যারা ছাত্র আছি, আপনারা জানেন ছাত্ররা এই জুলাই অভ্যুত্থানে ফ্রন্টলাইনার ছিলেন। সেই ছাত্ররা জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় তারা মনে করছে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত দরকার, যে রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে বাংলাদেশের মুক্তিকামী জনতার, বাংলাদেশের মুক্তিকামী ছাত্রদের স্বার্থ হাসিল হবে। সেই লক্ষ্যে আমরা বাংলাদেশ ফার্স্ট, স্টুডেন্ট ফার্স্ট স্লোগানকে সামনে রেখে আমরা জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে একটি নতুন এবং ইউনিক ছাত্রদের পক্ষে ছাত্র সংগঠন ঘোষণা দিতে চাচ্ছি।
আমাদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন আবু বাকের মজুমদার এবং কেন্দ্রীয় সংসদের সদস্য সচিব হিসেবে রয়েছেন জাহিদ আহসান এবং মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন তাহমিদ আল মুদাসির চৌধুরী এবং মুখপাত্র হিসেবে আছেন আশরাফা খাতুন। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায় তাদের কমিটিতে নতুন 2 জনকে যুক্ত করে মোট 12 জনকে রাখা হয়েছে নতুন এই ছাত্র সংগঠনে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘদিন পর বর্ধিত সভা করছে জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার সকাল 10টা থেকে জাতীয় সংসদ ভবনের এলডি হল চত্বরে অনুষ্ঠিত হবে এই সভা। বর্ধিত সভায় অংশ নেবেন সারা দেশ থেকে আগত দলের প্রায় 3,500 ডেলিগেট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাত্রার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে ত্বরান্বিত করতে সভা বলছেন বিএনপির নীতি নির্ধারণী ফোরাম। বর্ধিত সভায় নেতাকর্মীদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরো জানাচ্ছেন ওবায়দুল্লাহ আল মামুন। জাতীয় সংসদের এলডি হল চত্বরে চলছে ব্যাপক প্রস্তুতি। রাত দিন এক করে কাজ করছেন শ্রমিকরা। বৃহস্পতিবার সকালেই এখানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা। দীর্ঘদিন পর দলের বর্ধিত সভাকে কেন্দ্র করে দলের ভেতরে বাইরে নেতাকর্মীদের মাঝে উৎসব বিরাজ করছে। জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মহানগর ও জেলার সব থানা উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নিচ্ছেন বর্ধিত সভায়। বুধবার দুপুরে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন দলের সিনিয়র নেতারা। দুপুর 2টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে পরিদর্শনে আসেন নেতারা। প্রস্তুতি নিয়ে গণমাধ্যমে কথা বলেন তারা। পূর্ণ গণতন্ত্রে ফেরার পালা। এখনও অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। এখনও আপনারা জানেন নির্বাচন নিয়ে এক ধরনের গড়িমসি চলছে। আমরা সরকারের দিক থেকে, নির্বাচন কমিশনের দিক থেকে কখনো ডিসেম্বর, কখনো মার্চ, এই ধরনের দ্বিধা, এই ধরনের দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি। যে সমস্ত নেতৃবৃন্দ যারা আসবেন, যাদেরকে ডাকা হয়েছে, তাদের বক্তব্যের উপর ভিত্তি করেই তো কি চান তারা। কারণ অনেক দিন ধরে এই যে আমাদের এত বড় আন্দোলন গেল, তারপরে আরও নানা বিষয়, এখানে কোথায় কি অবস্থা, এখানে কি ধরনের রেজুলেশন প্রস্তাবাবলী গ্রহণ করা যায়, তাদের বক্তৃতার মধ্যে দিয়েই তো সেটা আসবে। এরপরে হয়তো সেটা বলা যাবে, আপনার সেদিন না হলেও তার পরের দিন হয়তো এটা বলবেন, হ্যাঁ, পার্টির মহাসচিব বলবেন। বর্ধিত সভাকে নির্বাচনে যাত্রা উল্লেখ করে দলের জ্যেষ্ঠ নেতারা বলেন, এখান থেকেই শুরু হবে আগামী জাতীয় নির্বাচনের যাত্রা। নেতাকর্মীদের দেওয়া হবে নির্বাচনের দিক নির্দেশনা। সামগ্রিক এবং পারস্পরিক সমঝোতার মধ্য দিয়ে একটা মানচিত্র আকারে আমরা দলীয় ফোরামে গ্রহণ করব এবং সেই পথ ধরেই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আমরা আমাদের নেতৃত্ব নিয়ে এগিয়ে যাব, বাংলাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে। এছাড়া বর্ধিত সভায় প্রাধান্য পাবে দেশের চলমান পরিস্থিতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা ও মিত্র দলগুলির সঙ্গে সম্পর্ক অটুট রাখা। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। ফ্রান্সের রাষ্ট্রদূতের সাথে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই ও রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেক। ফ্রান্সের রাষ্ট্রদূতের এই সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ সাংবাদিকদের জানান, ফ্রান্সের রাষ্ট্রদূতের সাথে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে। সরকারকে আপাতত নির্বাচনমুখী কাজ করতে হবে। আমরা বলেছি, যেটা আমরা সবসময় বলি, জনগণ নির্বাচনের অপেক্ষায় আছে, ভোট দেওয়ার অপেক্ষায় আছে, যেটা সবাই বলে। এবং এটা আজকে এটা তো একটা জনমত, মানুষ ভোট দিয়ে তাদের সরকার নির্বাচিত করতে চায়। সকালে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত ক্যান্সার আক্রান্ত নেতাকর্মীদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে যোগ দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, শেখ হাসিনার পতনের পর শান্তি ফিরে আসবে প্রত্যাশা ছিল সাধারণ মানুষের, তবে আইন শৃঙ্খলা অবনতির কারণে জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়নি। মাঠে যে ক্রাইমগুলো হচ্ছে, সমাজে যে ক্রাইমগুলো হচ্ছে, সেই ক্রাইমগুলো কেন দমন করা যাচ্ছে না?
অনেকে বলছেন পুলিশ ঠিকমতো কাজ করছে না। তো স্বরাষ্ট্র উপদেষ্টার তো দায়িত্ব যে পুলিশ কেন কাজ করছে না সেটা দেখা, দ্রুত সেখানে পদক্ষেপ নেওয়া। তো এখন তো পাড়া মহল্লায় গডফাদার তৈরি হয়েছে, যারা মানে দেশের যারা শান্তিতে সুখে ভদ্রলোক সুশীল মানুষ যারা বসবাস করবে তারা আতঙ্কিত হয়ে পড়ছে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। ডেভিল হান্টে বড় অপরাধীদের ধরতে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানান। দয়া করে সিন্ডিকেটকে এখনই গ্রেফতার করুন। আবার নতুন সিন্ডিকেট হবে, আবার আপনার বদনাম শুরু করবে। এটা তালবাহানা করে কিছু কিছু লোক যারা নির্বাচন চায় না তাদেরই ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে জনগণ মনে করে। অন্যদিকে বিডিআরকে কলঙ্কিত করতে স্বাধীনতার পর থেকেই চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বুধবার শ্যামলী মানসিক স্বাস্থ্য হাসপাতাল মিলনায়তনে বিডিআর হত্যাকাণ্ডে শহীদ লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার লুৎফর রহমান স্মারক বক্তব্য অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বারবার বলেছেন বিএনপি সম্পর্কে ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া দল, সামরিক ছাউনিতে বসে জন্ম নেওয়া দল। মানে ভাবটা হচ্ছে এই যে ক্যান্টনমেন্ট কিংবা সামরিক ছাউনি হচ্ছে একটা বোধহয় কি বলে গার্বেজ স্টেশন। এর থেকে বোঝা যায় সেনাবাহিনীর একটি বিদ্বেষ আওয়ামী লীগের আগা গোড়া ছিল প্রথম থেকেই। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। প্রায় 1.5 গুণ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি শুনানিতে হয়েছে তুমুল হট্টগোল। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব বলছে জ্বালানি খাত নিয়ে আগের গণবিরোধী সরকারের পথেই হাঁটছে অন্তর্বর্তী সরকার। ক্যাবে জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেছেন, যুগের পর যুগ দুর্নীতিবাজ আমলা ও কর্মকর্তাদের পকেট ভারী করে যেতে হচ্ছে সাধারণ মানুষদের। এদিকে জ্বালানি খাতে লুটপাটকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ভোক্তারা। গোলাম মহিনুল হাসানের রিপোর্ট। 6টি গ্যাস বিতরণ কোম্পানির মূল্যবৃদ্ধির প্রস্তাবের ভিত্তিতে রাজধানীতে বিএম অডিটোরিয়ামে গণশুনানি আয়োজন করে বিইআরসি। কোম্পানিগুলো শিল্পের ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের মূল্য 30 টাকা থেকে 1,75 টাকা 72 পয়সা করার প্রস্তাব করেছে। মূল্য কাঠামোর অধীনে এই মূল্য প্রস্তাব করা হয়েছে। শুনানিতে অংশ নিয়ে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম গ্যাসের মূল্য বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। আজকে পেট্রো বাংলা এবং তিতাস বৃদ্ধে যে সমস্ত অভিযোগ মানুষের মনে আগুন জ্বলতেছে সেটাকে দাবানলে বিস্ফোরণে পরিণত করেন না। আপনারা এই সমস্ত জায়গাগুলোকে আইডেন্টিফাই করেন। আজকে যে বক্তৃতা দিয়েছেন যার প্রেক্ষিতে আমি বলতে বাধ্য হয়েছি যে বিরক্ত হচ্ছি। আপনারা এটা বুঝতে পারেন না কেন? এখানে এসে যা বললেন ভোক্তার পক্ষে যায়, ভোক্তার স্বার্থ সংরক্ষণ করার জন্য পরিবর্তিত পরিস্থিতিতে একটা শব্দ বলেছেন। এই সরকারের পিছনে কে এইরকম প্রেশার তৈরি করছে যে তাকে দিয়ে এটা করাতে হবে? কে এইরকম প্রেশার তৈরি করছে যে এই শিল্প খাতে 30 টাকার গ্যাস 75 টাকা করে তাদেরকে রপ্তানি বাজার থেকে উচ্ছেদ করে দিতে হবে? এই যুক্তিটা কে দিয়েছে তাদেরকে? সরকারকে কে শিখাচ্ছে? গণশুনানির মধ্যে হঠাৎ হট্টগোল শুরু হয়। দাবি জানানো হয় শুনানি বন্ধের। বিরোধী শুনানি বাতিল করতে হবে, প্রহসনের শুনানি বাতিল করতে হবে, আমলাতন্ত্রের রাস্তা না ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আপনারা গণদুশমন, আপনারা শত শত শিল্প কলকারখানা বন্ধ করার ফায়দারা করছে। হাজার হাজার কোটি টাকা লুটেছে। এই লুটের টাকা উদ্ধার করেন। এদিকে গণশুনানি চলার সময়ে ভবনের বাইরে মানববন্ধন করে ক্যাব। আজকে যে গণশুনানি হচ্ছে এটা জনগণের স্বার্থে হচ্ছে না, এটা প্রকৃতপক্ষে জ্বালানি ক্ষেত্রে কিভাবে ভালোভাবে কাজ করা যায় সেই লক্ষ্য হচ্ছে না। এইটা হচ্ছে পরিকল্পিতভাবে গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য, জনগণের পকেট কাটার জন্য। আমরা তাই এই গণশুনানি বন্ধের দাবি জানাই। জ্বালানি অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধনে। গোলাম মহিনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিদ্যুৎ খাতে রাষ্ট্রীয় সহায়তায় আওয়ামী লীগ সরকারের আমলে ডাকাতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বলেন মূল্যস্ফীতি 2 মাস ধরে কমছে, আগামী জুন মাসে 7% নিচে নামবে, ফিরবে জনজীবনে স্বস্তি। বুধবার রাজধানীর আগারগাঁও উন্নয়ন সাংবাদিকদের সংগঠন ডিজিএফবির মিট দ্য প্রেসে এসব তথ্য জানান শফিকুল আলম। বলেন ব্যবসায়ীরা সুবিধা নেওয়ার জন্য সংকটের কথা বলেন, অন্যদিকে বড় কয়েকটি কোম্পানি লাভের মুখ দেখলেও চুপ করে আছে। তিনি বলেন সামাজিক গুরুত্ব বিবেচনা ছাড়া অর্থনীতি শ্রাদ্ধ করে কোনো প্রকল্প নেওয়া হবে না। এ সময় কর্ণফুলী টানেলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের ব্যক্তিগত প্রয়োজনে কর্ণফুলী টানেল নির্মাণ করে আওয়ামী লীগ সরকার। একই সাথে 560টি মডেল মসজিদ নির্মাণে 12 থেকে 13 কোটি টাকা লোপাট হয়েছে বলেও জানান তিনি। এসব কারণে ঋণ পরিশোধে সরকারকে ট্যাক্স বাড়াতে হচ্ছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ওইখানে যাওয়ার জন্য নিজের দুইটা কোম্পানি ওয়ার্ল্ডের করাপশনকে অ্যাড্রেস করা যায় কিভাবে, আমাদের যে সিস্টেম, আমাদের গভর্নমেন্টের যে স্ট্রাকচার, প্রজেক্ট আমরা যেভাবে নেই বা আমরা যেই সিস্টেমে আমরা এই এতদিন এই গভর্নমেন্ট অপারেট করে আসছে, এইখানে আসলে কি চুরিটা আপনি ইচ্ছা করলেও ঠেকাতে পারেন না। এটার জন্য মূল ফোকাসটা হচ্ছে ডিজিটালাইজেশন। আপনি ডিজিটালাইজেশন করলে যাতে আপনার পেপার ওয়ার্কে হাত দেওয়া লাগে না, কেউ যেন ফাইল আটকে না রাখে। 4 দিনের সফরে মার্চে ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি চিঠি দিয়েছেন তিনি। আগামী 13 থেকে 16 মার্চ বাংলাদেশে অবস্থান করবেন জাতিসংঘের মহাসচিব। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয় আন্তোনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ মহাসচিবের দফতর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব এই সফরে আসছেন। গত 7 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান মহাসচিবের সঙ্গে নিউ ইয়র্কে দেখা করে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করে অংশীদারিত্বের সাথে খাতে এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাশিয়ার স্টেট কর্পোরেশন ফর নিউক্লিয়ার এনার্জি রোসাটমের মহাপরিচালক দেখা করতে গেলে এ কথা বলেন। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রকে বাংলাদেশের সাথে রাশিয়ার সহযোগিতার একটি মাইল ফলক উল্লেখ করে প্রধান উপদেষ্টা পরমাণু শক্তিতে রোসাটমকে তাদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান। রূপপুর প্রকল্পের অগ্রগতি প্রধান উপদেষ্টাকে অবহিত করেন রোসাটমের মহাপরিচালক। অন্তর্বর্তী সরকারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হলেন মোহাম্মদ মাহফুজ আলম। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে তথ্য জানায়। মঙ্গলবার তথ্য এবং ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেন। মাহফুজ আলম গত বছরের 10 নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন, তবে সে সময় তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের 20 দিনের মাথায় 28 আগস্ট তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এমনকি এই আন্দোলন পরিচালনায় তার বুদ্ধিবৃত্তিক অবদানের কথা উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। তিনি হাসিনা বিরোধী আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন মাহফুজ আলমকে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন দেশে এখন খেলাপি ঋণের পরিমাণ 3.5 লাখ কোটি টাকা। তবে খেলাপির পরিমাণ এখনও সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি বলে দাবি করেন তিনি। বুধবার রাজধানীর মতিঝিলে এক সংবাদ সম্মেলনে সংস্থার গভর্নর আহসান এইচ মনসুর জানান জুলাই ডিসেম্বর মেয়াদে খেলাপি ঋণ বেড়েছে 1,34,000 কোটি টাকা। সব মিলিয়ে ডিসেম্বরের শেষে বিতরণ করা মোট ঋণের 20.20% খেলাপি। এই খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়বে বলে মনে করেন আহসান এইচ মনসুর। গভর্নর আরও জানান সরকারি ব্যাংকের বিতরণ করা ঋণের 43% এখন খেলাপি। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের আমলে নামে বেনামে নেওয়া যেসব অর্থ নেওয়া হয়েছে তার প্রকৃত চিত্র বের হতে শুরু করেছে। গেল কয়েক মাসে আমানত মাত্র 7% বৃদ্ধি স্বাস্থ্যবান অর্থনীতির জন্য সুখকর নয় বলেও জানান গভর্নর। এটা 42% বর্তমানে, এবং এটা 40 থেকে এর 42.8 মানে প্রায় 43% মতো, আগে ছিল 40.3। আর বেসরকারি ক্ষেত্রেও এটা বেড়েছে অনেকখানি। বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে 15.6, যেটা আগে ছিল 11.9। ব্যাংকিং খাতে টাকা রেখে টাকা পাবে না, এটা হবে না বাংলাদেশে। এটা আমরা করতে দেব না। কিছুটা দায়বদ্ধতা সরকারি নিচ্ছে এক্ষেত্রে,
এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত যে ব্যাংক থাকুক না থাকুক ব্যক্তি তার টাকাটা পাবে। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের বিষয়ে পুনরায় লিভ টু আপিল শুনানির জন্য অনুমোদন দিয়েছেন আপিল বিভাগ। এ সংক্রান্ত বিষয়ে আগামী 22 এপ্রিল আপিল বিভাগে শুনানির জন্য দিন ঠিক করেছে সর্বোচ্চ আদালত। রিভিউ আবেদনের শুনানিতে বুধবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ সংক্রান্ত বিষয়ে আদেশ দেন। এর আগে 2014 সালের 30 ডিসেম্বর ৭১ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এটিএম আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর রায়ের বিষয়ে বিরুদ্ধে 2015 সালের 28 জানুয়ারি আপিল করেন আজহারুল। আপিল শুনানির পর 2019 সালের 31 অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ। 2020 সালের 15 মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। আন্তর্জাতিক আইন ওনারা মানেন নাই, এই মেইন গ্রাউন্ডে রিভিউ অ্যালাউ হয়েছে। সেকেন্ড যে গ্রাউন্ডে রিভিউ লিভ গ্রাউন্ড হয়েছে, রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে, সেটা হচ্ছে যে ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে, সেই ইন্টারপ্রিটেশনটা ম্যালাফাইড ছিল। এই গ্রাউন্ড আমরা নিয়েছি, এটা আমাদের বক্তব্য ছিল, এবং এই গ্রাউন্ডেও আমাদের রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে। আমাদের দেশে যে কাস্টমস আছে যে লিভ গ্র্যান্ট করে তারপর শুনানি করা, ওনারা সেই লিভ গ্র্যান্ট করেছেন এবং আগামী 22 এপ্রিল 2025 তারিখে রিভিউ পিটিশনটা হিয়ারিং এর জন্য দিন ধার্য করেছেন। এদিকে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দাবি জানিয়ে বলেছেন 1972 সালের 10 জানুয়ারি থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে সেগুলো অনুসন্ধান করে দেশের জনগণের সামনে শ্বেতপত্র প্রকাশ করা হোক। দুপুরে জামাত ইসলামের পঞ্চগড় জেলা শাখার আয়োজনে পঞ্চগড় চিনিকল মাঠে জনসভায় তিনি বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে এ দাবি জানান। বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে জামাত ইসলামের পাশে থাকার আহ্বান জানান তিনি। ডাক্তার শফিকুর রহমান একই সাথে বলেন, বাংলাদেশের সব মানুষ মিলেমিশে থাকতে চায়, চলতে চায়। এর মাঝেই দেশের গর্ব, সৌন্দর্য ও শান্তি। সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, এই দেশে যে জন্ম নিয়েছে সেই দেশের গর্বিত নাগরিক। এই জাতিকে টুকরা টুকরা করে মুখোমুখি দাঁড় করিয়ে রেখেছিল পতিত সরকার। আমি দাবি জানাবো, বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে 1972 সালের 10 জানুয়ারি থেকে আজকের দিন অর্থাৎ 2025 সালের এই 26শে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এরকম, সেইগুলো অনুসন্ধান করে তার শ্বেতপত্র বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক। তাহলে জনগণ জানতে পারবে কারা সত্যিকার অর্থে মানুষ খুন করেছে, ইজ্জত লুণ্ঠন করেছে, সম্পদ লুণ্ঠন করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের অধিকাংশেরই বর্তমান সরকার কোনো খোঁজ নিচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। যথাযথ চিকিৎসা এবং ক্ষতিপূরণ না পাওয়ায় বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। আহতরা বলেন, আন্দোলনে প্রায় 7 মাস পার হলেও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারেনি সরকার। সকল আহতদের 2টি ক্যাটাগরিতে ভাগ করার দাবিও জানান তারা। সরকারের অদূরদর্শিতার কারণে আহতদের অনেকেরই মরণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে বলে দাবি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের। দ্রুত পদক্ষেপ না নিলে সারা দেশের আহতরা এক হয়ে সড়ক অবরোধের মতো কর্মসূচি দেবার হুঁশিয়ারিও দেন। পাস পাচ্ছেন আহত থেকে সরকার সুবিধা দিচ্ছে এবং বাকি যারা আমরা আহত আমাদেরকে একদম সবার সঙ্গে বৈষম্য করতেছে। আমার গায়ে বর্তমানে এখনো কিন্তু 16টা স্প্লেন্ডার আছে। এখন পর্যন্ত সরকার থেকে কোনো কিন্তু ডিসিশন দেয়নি যে আমাদের এই স্প্লেন্ডারগুলো কবে বের করবে, এবং আমাদের এই স্প্লেন্ডার কারণে আমাদের কিন্তু ক্যান্সারের যে কোনো একটা ক্যান্সার কিন্তু দেখা দিতে পারে, এটা হচ্ছে আমাদেরকে ডাক্তার কিন্তু বলে দিছে। আমাদের টোটাল 22,000-এর বেশি হবে আহত, সেটাও এখনো সরকার নির্ধারিত একটা সংখ্যা সরকার ঘোষণা করতে পারে নাই। সরকার এখানে উদাসীন, কি কাজ করতেছে সে সরকারই ভালো বলতে পারবে। দর্শক, এই মুহূর্তে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আছেন বিশেষ প্রতিনিধি গালমান শফি। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। গালমান, বিক্ষোভকারীরা কি এখনো প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আছেন? বিস্তারিত জানাবেন। সকাল থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে 3 দফা দাবি। ওরা এখন প্রবেশ পথ আটকে রেখে ওরা বিক্ষোভ করছে, থেমে থেমে ওরা স্লোগান দিচ্ছে। সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
ওরাও ঘিরে রেখেছে ওই বিক্ষোভকারী আন্দোলনকারীদের বিক্ষোভকারীদের। ওদের এর মধ্যে বেলা 3টার দিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এসে আন্দোলনকারীদের সাথে কথা বলেছেন যে আজকে প্রধান উপদেষ্টা উনি কার্যালয়ে আসেননি, তো ওনার সাথে প্রধান উপদেষ্টার সাথে কথা বলে ওদের আন্দোলনকারীদের সমস্যার সমাধানের তিনি একটা উদ্যোগ নেবেন। আজকে যেন তারা সেই ওদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেয়। প্রধান ফটকের সামনে অবস্থান করে শুয়ে বসে ওরা বিক্ষোভ করছে। তো ওদের দাবি হচ্ছে যারা আহত হয়েছেন ওদেরকে মাসিক 20,000 টাকা ওদেরকে দিতে হবে, ভাতা দিতে হবে। এছাড়া ওদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। ওদের পরিবারের একজনকে প্রশিক্ষণ দিয়ে সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির সুযোগ নিশ্চিত করতে হবে। এসব দাবি নিয়ে ওরা সকাল থেকে বিক্ষোভ করছে। ওরা জানিয়েছে যতক্ষণ সহকর্মী গালমান শফি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি জানালেন। ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের সব প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন, জানিয়েছে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির অংশ হিসেবে জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এই কথা জানান। বলেছেন, আইনশৃঙ্খলার অবস্থার উন্নতি ধীরে ধীরে হয়েছে। আশা করা যায় আগামী 2-3 মাসের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ প্রশাসনিক চেইন অফ কমান্ড অন্যান্য সময়ের তুলনায় আরও অনেক উন্নতি হবে। নির্বাচন পরিচালনা করার মতো পরিবেশ ডিসেম্বরেই পাওয়া যাবে। তিনি আরো বলেন, আসন বিন্যাসের বিষয়টি একটি কঠিন কাজ। প্রায় 400-র মতো আবেদন পেন্ডিং আছে। সে আবেদনগুলো নিষ্পত্তি করতে হলে যে আইন আছে সেটিকে সংশোধন করতে হবে, তাই সে আইন সংশোধনের উদ্যোগ হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার। আমরা জেলায় জেলায় যাচ্ছি, বিভিন্ন জেলার সাথে কথা বলছি, যে অবস্থার উন্নতি কিন্তু আস্তে আস্তে হয়েছে এবং আমরা আশা করি আগামী 2-3 মাসের মধ্যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ যে প্রশাসনিক যে চেইন অফ কমান্ড এটি একটি অন্যান্য সময়ের তুলনায় আরো অনেক উন্নতি হবে এবং নির্বাচন করার মতো পরিবেশ আমরা ডিসেম্বরের ভিতরে ইনশাআল্লাহ পাব। রমজানে খাদ্যপণ্যের ভেজাল রোধে মোবাইল কোর্ট মাঠে থাকবে বলে জানিয়েছে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। সকালে শিল্প মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, খাদ্যপণ্যের মান বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষা করা হচ্ছে। সেখানে নিম্নমানের পণ্যকে বাজারজাতকরণ বন্ধের নির্দেশনাও দেওয়া আছে। নির্দেশনা না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই নিয়মিতভাবে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে থাকে। নিয়মিত অভিযানের পাশাপাশি রমজান উপলক্ষে এবছরও ভেজাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হবে। ভেজাল প্রতিরোধের পাশাপাশি পণ্যের ওজন ও পরিমাণে কারচুপি রোধকল্পে মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স টিম কাজ করবে। ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, ঢাকা মহানগরীতে বিএসটিআই নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে ডিএমপি ও এপিবিএন যৌথভাবে 3টি মোবাইল কোর্ট পরিচালনা করবে। পণ্যের মান বিষয়ে বিএসটিআই হালাল সনদ প্রদানকালে ধর্মীয় মাহে রমজান উপলক্ষে ভেজাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা বিএসটিআই এর অন্যতম দায়িত্ব। পবিত্র মাহে রমজানে এবারও এই ধরনের বিশেষ অভিযানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, পদবঞ্চিতদের বিক্ষোভ হাতাহাতি। বিএনপির বর্ধিত সভাকাল, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেবেন তারেক রহমান। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান নেতাদের। আবারও গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে তুমুল হট্টগোল, গণবিরোধী বলছে ক্যাব। বিদ্যুৎ খাতে রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতির অভিযোগ প্রেস সচিবের। 13 মার্চ ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব, প্রধান উপদেষ্টাকে চিঠি। বাংলাদেশে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতা চাইলেন ডক্টর ইউনূস। খেলাপি ঋণের পরিমাণ 3 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। ব্যাংক থেকে আমানতকারীদের টাকা পেতে কোনো সমস্যা হবে না, আশ্বস্ত করলেন গভর্নর।
দর্শকে ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30। এর আগে নটে রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।